সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকে আইসিটি তথা তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। তোমরা অলরেডি সকলেই অবগত যে দীর্ঘ 4 মাস যাবৎ কোভিড-19 নামক করোনা ভাইরাস দ্বারা সারা বিশ্ব আজকে আক্রান্ত, লক্ষ লক্ষ লোক আক্রান্ত হচ্ছে এবং সারা বিশ্বময় এখন প্রায় 1 কোটির কাছাকাছি লোক আক্রান্ত হয়েছে এবং প্রতিদিন হাজার হাজার লোক মারা যাচ্ছে। এটা অত্যন্ত সংক্রমিত একটি ব্যাধি এবং এটি দ্রুত সংক্রমণ করে, একটি নির্দিষ্ট দূরত্বে সংক্রমিত করে, এটা সবাই জানি আমরা, তোমরাও জানো। এই জন্য আমরা সারা বিশ্ব আজকে স্তব্ধ, শিক্ষা প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে গিয়েছে, লেখাপড়া স্টুডেন্টরা সঠিকভাবে করতে পারছে না, মানসিক বিকারগ্রস্ততা হচ্ছে। সেই জন্যে সারা বিশ্বের থেকেই একটা মেসেজ চলে আসছে যে এখন আর ম্যানুয়াল পদ্ধতি নয়, এই করোনাকালীন ডিউরেশনে আমরা অনলাইনে ক্লাস নেওয়ার জন্য একটা মেসেজ চলে আসছে। বিভিন্ন প্রতিষ্ঠান অলরেডি নেওয়া শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আমরা আব্বাস কলেজ তোমাদের সকলের উপকারার্থে, যাতে করে তোমাদের স্টাডিতে একটু হলেও হেল্প হয়, সেজন্য আমরা এই অনলাইন ক্লাসের আয়োজন করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমি আইসিটি ক্লাস তথা তথ্য যোগাযোগ প্রযুক্তির 5ম অধ্যায় নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা ফার্স্ট ইয়ারে, তোমরা যারা ফার্স্ট ইয়ারে ছিলে এতদিন, আমাদের ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা হয়েছে। তার মধ্যে কিছু পরীক্ষা বাকি রেখেই বিগত 18 মার্চ থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান একযোগে বন্ধ হয়ে যায়। আমাদের পরীক্ষাগুলো শেষ করতে পারিনি আমরা। যেগুলো হয়েছিল সেগুলির মানদণ্ডেই আমরা একটা বিচার করে একটা রেজাল্ট প্রস্তুত করেছি। কিছুদিনের মধ্যে হয়তো একটা রেজাল্ট পাবলিশ হবে অনলাইনে, তোমরা পেয়ে যাবে ঘর থেকে। তোমরা ঘরে বসেই, তোমরা সেই থেকেই শিক্ষা প্রতিষ্ঠান না এসেও রেজাল্টটা পেয়ে যাবে, তোমাদের মোবাইলে, তোমাদের ল্যাপটপে, তোমরা কম্পিউটারে পেয়ে যাবে। যা হোক, এখন আমরা সেকেন্ড ইয়ারে ওঠার পর যে চ্যাপ্টারটা থেকে আমরা সিলেবাসটা শুরু করি সাধারণত, সেটা হচ্ছে 5ম অধ্যায়, যেটা শিরোনাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, বা বলবো একটু জটিলতাও আছে এই অধ্যায়ে। এই অধ্যায়টি অনেক বিস্তৃত এবং বড় অধ্যায়, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটা লেকচার ডেলিভারি দিলে অনেকগুলো লেকচার প্রয়োজন। যাই হোক, আমরা শুরুটা করি। আমরা কিছু বেসিক বিষয়, প্রোগ্রামিং এর বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। তোমরা উপকৃত হবে আশা করি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করবো। তবে এই অধ্যায়ে 2টি অংশ। একটি হচ্ছে যে এখানে যদিও চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এইটার মূল জায়গাটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং একটি ল্যাঙ্গুয়েজ, যেটি হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে ফেমাস ল্যাঙ্গুয়েজ, যেটাকে প্রোগ্রামিং ভাষার জনক বা মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। সেটি হচ্ছে প্রোগ্রামিং ভাষা সি। আর সি প্রোগ্রাম দিয়েই আমরা প্রোগ্রামিংয়ে হাতে করে হবে প্রোগ্রামিং করা শিখবো, এবং ওই জায়গাটাতে আমরা অনেকগুলো লেকচার ধারাবাহিকভাবে আমরা অনলাইনে নিয়ে আসার চেষ্টা করবো। যদি এইভাবে পরিস্থিতি কোভিড-19 চলতে থাকে, তাহলে তো অনলাইন নির্ভর হয়ে যাবে। মানে সকলেই তোমরাই চাবে যে বেশি বেশি অনলাইনে ক্লাস হোক, আমরাও চাবো যে অনলাইন ডেলিভারিটা বেশি দিতে, যাতে করে তোমরা উপকৃত হবে, বাসায় থেকেই তোমাদের প্রস্তুতিটা সম্পন্ন হয়ে যায়। আর কখনো যদি আমরা সকলে দোয়া করতে থাকি করোনার কাছে, যাতে করে এই মহামারী দ্রুত শেষ হয়ে যায় এবং আমরা আবার সশরীরে তোমাদের সাথে একত্রে মিট করতে পারি এবং ক্লাসে ম্যানুয়াল পদ্ধতিতে ক্লাস নিতে পারি। কারণ উপস্থিতি ছাড়া ক্লাসে খুব মজা পাওয়া যায়। যাই হোক, এখন আমরা চ্যাপ্টারের মূলে যাই, শুরুতে যাই। তো এখানে কিছু আমি টপিকস লিখেছি, বাট এগুলি জাস্ট তোমরা মেইন বই থেকে, যে যার কাছে যে বইটা আছে, এগুলি ইলাবোরেট পড়াশোনা করে খুব সহজেই তোমরা শিখতে পারবে। কিন্তু নেক্সট যে লেকচারটা হবে, সেটা থেকে আমাদের বেশ বোঝার আছে, সেগুলি ভালো করে বুঝতে হবে। না বুঝলে তোমরা এই প্রোগ্রামিং কিছু পারবে না। আজকে যে লেকচারে যে টপিকসগুলো উল্লেখ করেছি, এখানে যে বিষয়গুলো উল্লেখ করেছি, যে প্রোগ্রামিং ভাষা
কিছু কিছু বৈশিষ্ট্য আমরা এখানে ছোট ছোট প্রশ্ন আকারে উপস্থাপন করেছি। দেখো যে প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ভাষা কি, বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষার বর্ণনা, অনুবাদক অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম কি, অনুবাদক বা ট্রান্সলেটর প্রোগ্রাম কি, কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, অ্যাসেম্বলার কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে যদি সময় পাই আমরা অ্যাডভান্স হব। এখন কথা হচ্ছে যে প্রোগ্রাম কি, এই বিষয়টা আগে সবাই জানি। আমরা অলরেডি তোমরা সফটওয়্যার কি জিনিস এটা জানো। সফটওয়্যারের আরেক নাম হচ্ছে প্রোগ্রাম। আজকে দেখো কম্পিউটার সহ সকল ইলেকট্রনিক্স ডিভাইসগুলো যে পরিচালিত হচ্ছে এবং অনেক ধরনের সুন্দর সুন্দর মজার মজার সফটওয়্যার যেগুলোর দ্বারা আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, গান শোনা, গ্রাফিক্যাল ডিজাইন বা বিভিন্ন ধরনের ডিজাইনিং কাজ, এভরিথিং, মানে গেমস খেলা, কত ধরনের সফটওয়্যার, মানে হিসাব ছাড়া প্রতিনিয়ত তুমি সফটওয়্যারগুলোকে ডাউনলোড করছো ইন্টারনেট থেকে, অথবা কিছু সিডি দিয়ে তুমি তোমার ডিভাইসে ঢুকাচ্ছ, তারপর ওই সফটওয়্যারের মাধ্যমে তুমি অনবরত কাজ করে যাচ্ছ। সো তুমি এই প্রোগ্রাম সম্পর্কে সম্যক ধারণা না থাকলে পরে আইসিটি পড়ার সার্থকতা নেই। আর প্রোগ্রামিংয়ের কল্যাণেই কিন্তু আজকে তুমি তোমার ডিভাইস দ্বারা এত কিছু করতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে প্রোগ্রাম কাকে বলে বা কম্পিউটার প্রোগ্রামিং। তো এটা ডেফিনেশন স্পেসিফিক, ডেফিনেশনগুলো কোনো ভুলভ্রান্তি করা যাবে না, স্ট্রেট মেইন বই থেকে মুখস্থ করে নিবা যে প্রোগ্রাম কাকে বলে। কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে কম্পিউটারের ভাষায় লিপিবদ্ধ কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকেই বলা হয় প্রোগ্রাম। আমি আবার বলছি, কম্পিউটারের ভাষায় লিপিবদ্ধ, এটা আমার তোমার ভাষায় লিপিবদ্ধ হলে হবে না, কম্পিউটারের ভাষা হতে হবে। কম্পিউটারের ভাষায় লিপিবদ্ধ কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে বলা হচ্ছে প্রোগ্রাম। ওকে, তাহলে প্রোগ্রামের ডেফিনেশনটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে। আমরা যেখানে যে কটা ডেফিনেশন আকারে লিখেছি এগুলি মাঝে মধ্যে বিভিন্ন বোর্ডে দেখা যায় যে পরীক্ষায় আসে। আচ্ছা, অ্যাকচুয়ালি আসলে আমরা একটা চ্যাপ্টার পড়ার পরে একটু অ্যানালাইসিস, সেলফ অ্যানালাইসিস করতে হবে, কিছু কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি করতে হবে। তোমার পরীক্ষা, তোমার ভিউ হচ্ছে, তোমার গোল হচ্ছে যে পরীক্ষায় ভালো করা এবং বেসিক তৈরি করা। সেজন্য তোমাকে টপিকগুলি পড়ার পরে কোশ্চেন নিয়ে আলোচনা করতে হবে। কোশ্চেন যদি ভালো না বুঝো তাহলে আনসার করবে, তাহলে আমাদের যে সৃজনশীলের ধাপ কটা চারটা মেনটেন করে করেই পড়তে হবে। দেন আমরা আসছি প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা বা ল্যাঙ্গুয়েজ, আমরা জানি যে জাতি বা বর্ণভেদে সকলেরই একটি ভাষা আছে, মুখের ভাষা বা বিনিময়ের জন্য আমরা ভাষা। আমাদের বা মাতৃভাষা বাংলা, কারো ইংরেজি, কারো উর্দু, কারো ফার্সি, কারো বিভিন্ন ধরনের ভাষা। সো এই যে ভাষা, মনের ভাব প্রকাশের জন্য ভাষার প্রয়োজন, কিন্তু কম্পিউটারের জন্য কেন? কম্পিউটারকে তুমি কি দিয়ে বোঝাবা? এই জন্যে কম্পিউটারকে দ্বারা কাজ করার জন্য কম্পিউটারের ভাষাও আবিষ্কার হয়েছে। এই যে ভাষা আবিষ্কারের একটা হিস্ট্রি আছে, এই হিস্ট্রিটা তোমরা একদম এই অধ্যায়ের প্রথম দিক দিয়ে পেয়ে যাবা। এইগুলা জাস্ট জেনারেশন আকারে আমি এখানে একটা তালিকা করেছি, হ্যাঁ, ক্লাসিফাই করেছি। ক্লাসিফাইটা দেখবা, এটা একটু এক্সপ্লেন করবো আমি, জাস্ট শর্টলি এক্সপ্লেন। এগুলি তোমরা সহজেই মেইন বই থেকে পড়ে পারো, যার ফলে এখানে আমি টাইম কিল করবো না। নেক্সট ক্লাসে আমি ধারাবাহিকভাবে পরে আমরা লেসন দিয়ে যাবো। এখানে দেখো 3 নম্বর পয়েন্টে আমরা লিখেছি, 2 নম্বর পয়েন্টে আছে প্রোগ্রামিং ভাষার ডেফিনেশনটা আগে আমরা দিয়ে নিই। প্রোগ্রামিং ভাষা হচ্ছে কম্পিউটার তথা ইলেকট্রনিক্স ডিভাইসের বোধগম্য কতিপয় বর্ণ, চিহ্ন, শব্দ এবং এর সাথে সমন্বিত কিছু এক্সপ্রেশন তাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা কিছু বর্ণ বা সংকেত, চিহ্ন এবং এর সাথে কিছু নিয়মকানুন, যেটাকে আমরা সিনট্যাক্স বলি বা গ্রামার বলে থাকি বা ব্যাকরণ, বাংলায় ব্যাকরণ বলে থাকি। তদ্রূপ প্রোগ্রামিং ভাষারও বা কম্পিউটার ভাষারও কিন্তু নিজস্ব কতগুলো বর্ণচিহ্ন আছে। প্রত্যেকটা ভাষায় নিজস্ব কিছু বর্ণচিহ্ন আছে, পাশাপাশি তার কিছু সিনট্যাক্স বা গ্রামার আছে বা নিয়মকানুন। ওই নিয়মকানুন না মেনে প্রোগ্রাম রচনা করা যাবে না। সো তোমাকে সর্বপ্রথম বর্ণচিহ্নগুলো চিনতে হবে। যে ভাষারই প্রোগ্রাম তুমি শিখবা, প্রোগ্রামিং করতে চাইবা, সেই ভাষার প্রথমে বর্ণচিহ্নগুলো শিখতে হবে, জানতে হবে। তারপরে কিছু নিয়মকানুন আছে, ওই ধারাবাহিক কমান্ডগুলো সাজাতে হবে ধারাবাহিকভাবে। কারণ প্রোগ্রামটা এক্সিকিউশন করবে কে?
কম্পিউটার। সুতরাং কম্পিউটার সংগঠন সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি তুমি কিছু কিছু ভাষার ক্ষেত্রে কম্পিউটার সংগঠন সম্পর্কে ধারণা থাকতে হয়। ম্যাক্সিমাম ভাষা এখন আমাদের বোধগম্য, কম্পিউটার বোঝে না। এগুলো আমরা আলোচনায় নিয়ে আসছি যে ভাষার প্রজন্ম যখন পড়বো আমরা, এখানে ক্লাসিফাই করা আছে, এগুলি ব্যাখ্যা করলে বুঝতে পারবো। তাহলে প্রোগ্রামিং ভাষা কাকে বলে আমরা বুঝলাম যে কম্পিউটারের বোধগম্য কতিপয় বর্ণচিহ্ন শব্দ এবং এর সাথে কিছু নিয়ম কানুনের এক্সপ্রেশনকেই বলা হয় বা বিবৃতিকেই বলা হয় প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন দেখো, এই যে প্রোগ্রামিং ভাষা আজ পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তথা 1945 সাল থেকে প্রোগ্রামিং ভাষার উদ্ভব ঘটে বা আবিষ্কার শুরু হয়। এখানে একটা কথা বলে রাখি যে সর্বপ্রথম ইংরেজ কবি, বিখ্যাত কবি লর্ড বাইরনের কন্যা লাভলেস, সে প্রোগ্রামিং ভাষা আবিষ্কার করেন। যা হোক, 45 সাল থেকে কিন্তু প্রোগ্রামিং ভাষা আবিষ্কার শুরু হয়। এটা লাভলেসকে বলা হয় প্রোগ্রামিং ভাষার জনক, ঠিক আছে? তো এই যে 45 সাল থেকে আজ পর্যন্ত প্রায় কয়েকশত ভাষা আবিষ্কার হয়েছে। এই কয়েকশো ভাষাকে আবার টাইম টু টাইম একটা নির্দিষ্ট ডিউরেশন বা জেনারেশন হিসাবে নেওয়া হয়েছে। এটাকে আবার প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি ক্লাসিফাই করেছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাসিফিকেশনটা কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাসিফিকেশনটা হচ্ছে এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা নিম্ন স্তরের ভাষা, মানে এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আরেকটা প্রকার হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফার্স্ট জেনারেশন বা প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্ম, এই দুইটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা নিম্ন স্তরের ভাষা। একটা হচ্ছে এই প্রথম জেনারেশন হচ্ছে মেশিন ভাষা, মেশিনের নিজস্ব ভাষা। আর দ্বিতীয় প্রজন্ম যেটা, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা বলা হয়। এটাকে আসলে এটা ডিউরেশন টাইমটা কত সাল ছিল? এই মেশিন ভাষাটা আবিষ্কার হয় 1945 সাল থেকে 50 পর্যন্ত। আর দ্বিতীয় প্রজন্ম বা অ্যাসেম্বলি ভাষাটা আবিষ্কার হয় 1950 থেকে 60 পর্যন্ত। তৃতীয় প্রজন্ম, এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে তিনটে প্রজন্ম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ঠিক আছে? এখানে মজার বিষয় হচ্ছে যে কম্পিউটারেরও কিন্তু 5টি প্রজন্ম। এই কম্পিউটারের 5টি প্রজন্মের সাথে মিল রেখে প্রত্যেকটা প্রজন্মের সাথে সাথে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আপডেট হয়েছে। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমাদের সুবিধার্থে, আমাদের কাজের সুবিধার্থে, দ্রুত প্রোগ্রাম রচনার সুবিধার্থে এবং কম্পিউটার যাতে দ্রুত এক্সিকিউশন করে জটিল সমস্যা সমাধান করতে পারে সেই লক্ষ্যেই কিন্তু ভাষাগুলো প্রজন্ম টু প্রজন্ম আপডেট হয়েছে। এবং আজকে আমরা খুব সহজেই প্রোগ্রামিং ভাষা অনেকেই বুঝতে পারি এবং ওই ভাষার সাহায্যে প্রোগ্রাম রচনা করতে পারি এবং সেটাকে আমরা রান প্রোগ্রাম হিসেবে আমরা কম্পিউটারে কাজে লাগাই এবং বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি প্রোগ্রাম। এখন আমরা এই প্রজন্মগুলো নিয়ে একটু মানে একেবারেই সংক্ষিপ্ত আলোচনা করব। ফার্স্ট জেনারেশন বা মেশিন ভাষা, যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ বলবো, যেটা 1901 প্রজন্ম, সেই ভাষাটা আবিষ্কার হয়েছে 1945 সালে থেকে 50-এর ভিতরে। তো এই ভাষার অনেক জটিলতা। মেশিন ভাষা কি এটা আগে বুঝি আমরা জানি কম্পিউটার সহ ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রগুলার নিজস্ব ভাষা হচ্ছে বাইনারি ডিজিট 0 এবং 1। বাইনারি ডিজিট 0 এবং 1 সম্পর্কে সকলে আমরা অবগত। ডিজিটাল ডিভাইস পড়েছি বা আমরা নাম্বার সিস্টেম পড়েছি থার্ড চ্যাপ্টারে। সেখানে আমরা দেখেছি যে 0-1 নিয়ে আমরা বিভিন্ন গাণিতিক প্রবলেম করেছি, পাশাপাশি ডিজিটাল ডিভাইসে ইনপুট আউটপুট দেখেছি। তো মূলত এই 1 বিট এবং 0 বিট এটা একটা বিদ্যুতের ভোল্টেজ লেভেলের হাই লো জানি আমরা যে 1 কে ধরা হচ্ছে ভোল্টেজের হাই লেভেল, 0 কে বলা হচ্ছে ভোল্টেজের লো লেভেল। এখন কথা হচ্ছে যে মেশিন এই দুটা ডিজিট বুঝে কেন? কারণ আমরা জানি যে কম্পিউটার সহ সকল ইলেকট্রনিক্স ডিভাইস বিদ্যুতের মাধ্যমে কাজ করে। সেক্ষেত্রে যদি বিদ্যুতের উপস্থিতি না থাকে তাহলে সে কাজটা কি করবে? সেখানে ভোল্টেজের হাই লেভেলটাকে এই সিগন্যালটাকে ধরা হচ্ছে 1 এবং লো লেভেল, এটার একটা লেভেলও আছে, এটা আমরা ডিজিটাল ডিভাইসে পড়িয়েছি তোমরা জানো। এবং 0 লেভেলটা হচ্ছে বিদ্যুতের অনুপস্থিতি বোঝায়। তো এই দুটা সিগন্যালকে কাজে লাগে বাইনারি সিস্টেমে কম্পিউটার সহ সকল ইলেকট্রনিক্স ডিভাইস কাজ করে। আর এটাই হচ্ছে মূলত মেশিনের ল্যাঙ্গুয়েজ। এখানে যদি কোশ্চেন করা হয়, একটা বোর্ডে এসেছিল একবার যে 0-1 দিয়ে লিখিত প্রোগ্রামিং ভাষা ব্যাখ্যা করো, তাহলে তখন তোমরা মেশিন ভাষা ব্যাখ্যা করো। 0-1 দিয়ে লিখিত প্রোগ্রামিং ভাষা হচ্ছে মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ।
ঠিক আছে, যে মেশিনের নিজস্ব ভাষা হচ্ছে বাইনারি ডিজিট 0 এবং 1, এর বাইরে সে কিছু চিনেও না বা বুঝেও না। এর আদার্স যত এই মেশিন ভাষা ব্যতীত অন্য যত ভাষা আছে, কম্পিউটারে কয়েক শত ভাষা আবিষ্কার হয়েছে, সবগুলাই কিন্তু এই কোনো না কোনো অনুবাদক দ্বারা অনুবাদ করার পরেই কিন্তু মেশিন বুঝে থাকে। আর এই মেশিন ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এই জন্যই তোমরা মেইন বই থেকে মেশিন ভাষা সম্পর্কে কিছু সুবিধা অসুবিধাগুলো দেওয়া আছে দেখবা, সেগুলো একটু থরলি পড়ে নেবে। এগুলি মুখস্থ ডাটা, এখানে সবগুলা আমার এখানে আলোচনা নিয়ে আসলেও চলবে। এই অধ্যায়ে প্রথম অংশ যেটা আমরা বলছি যে প্রোগ্রামিং ভাষা, পরে হচ্ছে যে সি প্রোগ্রামিং ভাষা যখন পড়বো ওইখানে আমরা কিছু বাদ দিব না, এখানে কিছু ইগনোর করছি যে এগুলো তোমরা বাসায় নিজেরা পড়েই পারবে এবং এগুলো প্রত্যেকটা প্রজেক্টের কিছু সুবিধা অসুবিধাগুলো দেখবে। এখানে আমি একটু সংক্ষিপ্ত বলে ফেলি যে মেশিন ভাষার কি কি সুবিধা। এটা সুবিধা আছে, বাট এটা আমাদের বোঝার জন্য অত্যন্ত জটিল এবং কঠিন। কিন্তু সুবিধা হচ্ছে মেশিনের জন্য সুবিধা হচ্ছে সে সরাসরি বুঝতে পারে এবং দ্রুত প্রোগ্রাম এক্সিকিউশন বা এক্সিকিউট করতে পারে। বাট আমাদের জন্য খুবই সমস্যা যে শুধু যদি কতগুলো স্টেটমেন্ট, একটা প্রোগ্রাম কতগুলো স্টেটমেন্টের সমন্বয়ে সাজানো হয়, প্রত্যেকটা স্টেটমেন্ট শুধু যদি 0 আর 1 দিয়ে লেখা হয়, তাহলে কি আমরা কি বুঝবো এটা? যদি সে যে প্রোগ্রামার প্রোগ্রামটা রচনা করেছেন তিনি যদি ভালো করে ব্যাখ্যা বা বুঝিয়ে না দেন, তাহলে তো আমাদের কারো বোঝার সাধ্য নেই। সুতরাং এই ভাষায় রচিত প্রোগ্রাম বেশি দিন সার্ভাইভ করেনি, কারণ এটা অত্যন্ত জটিল এবং এটা যদি কোনো জায়গায় এরর বা ভুল হয়ে যায়, বা যেটাকে আমরা ভাগ বলি, কম্পিউটারের ভাষায় কোনো কিছু ভুল ত্রুটিকে বলা হয় ভাগ, ইউজি ভাগ। এটি তোমরা জানি না, না জানলে আছে তুমি জানো ইউজি ভাগ। ভাগ মানে হচ্ছে এটা একটা হিস্ট্রি আছে, একটা মজার ইতিহাস আছে। কোনো কিছু ভুল ত্রুটি হলে পরে সেটাকে আমরা বলবো এখন থেকে ভাগ। ডিবাগ মানে ভুল ত্রুটি দূর করলে সেটাকে বলবো ডিবাগিং, ডিবাগ বা ডিবাগিং। আর ভাগ হচ্ছে ভুল বা ত্রুটি। এখন কথা হচ্ছে যে এই মেশিন ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সেটা দূর করা অত্যন্ত জটিল এবং কঠিন ছিল। আর একই মেশিনের জন্য রচিত প্রোগ্রাম অন্য কোনো মেশিনে ব্যবহার করা যেত না। আবার যে কোম্পানির কম্পিউটারের জন্য রচিত প্রোগ্রাম অন্য কোম্পানির কম্পিউটারের রচিত রচনা বা ব্যবহার করা যেত না। এটা হচ্ছে মূল অবস্ট্রাকল এবং মূল প্রবলেম ছিল, যার ফলে এটা বেশি দিন সার্ভাইভ করেনি। আর আমাদের কাজের সুবিধাটা আমরা যদি না বুঝি, ইন জেনারেল বিভিন্ন মানুষ যদি, যে প্রোগ্রামার সে যদি শুধুমাত্র বুঝে তার কাজ করে, তাহলে তো এটা সার্বজনীন হলো না। ইউনিভার্সাল বা সার্বজনীন করতে হলে সেটাকে অবশ্যই সকলে বোধগম্য করতে হবে। সেই জন্যই দ্বিতীয় প্রজন্মের আবিষ্কার হলো, যেটাকে আমরা অ্যাসেম্বলি ভাষা বলছি। 1950 সাল থেকে 60-এর মধ্যে যে ভাষাগুলো উদ্ভব ঘটেছে সেটা অ্যাসেম্বলি ভাষা। এটার ডেফিনেশন যদি দেখবা যে এখানে বলা আছে যে অ্যাসেম্বলি ভাষা হচ্ছে সাংকেতিক ভাষা, যেখানে কতগুলো বিট মিলে একটি বর্ণ বা ইংরেজি বর্ণগুলো ব্যবহার করে কিছু নাউমেনিক কোড বা সাংকেতিক কোড ব্যবহার করা হয়েছে। ফলে আমাদের ক্ষেত্রে বোঝার জন্য একটু ইজি হয়েছে এবং কম্পিউটারের জন্য আবার জটিল হয়ে গেছে। কম্পিউটার কিন্তু সরাসরি বুঝতে পারে না, তার জন্য একটা ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম লাগে, সেটার নাম হচ্ছে অ্যাসেম্বলার, যেটা আমরা ওই যে লাস্টে দেখেছি। এইগুলি ব্যাখ্যা করবো আমরা পরপরই, মানে প্রজন্মগুলো একটু আলোচনা করার পরে আমরা ট্রান্সলেটর প্রোগ্রাম নিয়ে আলোচনা করি। যা হোক, সেকেন্ড জেনারেশন অ্যাসেম্বলি ভাষায় যেমন এক্সাম্পল স্বরূপ আমরা জানি যে এডিশন মানে যোগ করা, তাহলে এটা সংক্ষিপ্ত রূপ দিয়ে অ্যাড দিয়ে বোঝানো হচ্ছে যে এটা একটা নাম নিউমেরিক কোড, যে যোগ করতে বলা হচ্ছে, কমান্ড দিবা অ্যাড মানে যোগ করবে। সাব মানে সাবট্রাকশন মানে বিয়োগ, এটা সংক্ষিপ্ত রূপ নিউমেরিক কোড দেওয়া আছে এসইউবি সাব। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাই মানে গুণ করা, এটা সংক্ষেপে মাল দেওয়া আছে। তারপরে মনে করো ডিভিশন সংক্ষিপ্ত রূপে আমরা এখানে নিউমেরিক কোড হিসেবে ডিভ, এরকম অনেক ছোট ছোট সাংকেতিক কোড দ্বারা এই অ্যাসেম্বলি ভাষা রচিত হয়েছে এবং এটা নিম্ন স্তরের ভাষা। কেননা এই ভাষারও বড় অবস্থাকেল রয়ে গেছে, সেটা হচ্ছে যে এই ভাষায় রচিত প্রোগ্রাম যে কম্পিউটারের জন্য রচনা করা হয়েছে শুধু সেই কম্পিউটারে ব্যবহার করা যাবে, অন্য কোনো কম্পিউটারে ব্যবহার করা যেত না। যে কোম্পানির কম্পিউটারের জন্য রচনা করা হয়েছে সেই কোম্পানির কম্পিউটারে ব্যবহার করা যাবে, অন্য কোম্পানির কম্পিউটারে ব্যবহার করা যেত না। এটা সার্বজনীন হলো না। এইগুলি অবস্টাকলগুলো উত্তরণ ঘটানোর জন্যই প্রতিনিয়ত যারা
ভাষা আবিষ্কার করেছেন তারা নিরলসভাবে ল্যাবে কাজ করে যাচ্ছেন, অদ্যাবধি করে যাচ্ছেন, প্রজন্ম করে গেছেন এবং যেগুলো সুফল আজকে আমরা ভোগ করছি। এখন আসো আমরা অতি অল্প পরিসরে আমাদের ক্লাসটা দ্রুত আলোচনা করছি। থার্ড জেনারেশন বা চতুর্থ প্রজন্ম, যেটা উচ্চ স্তরের ভাষা, যেটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা বলা হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভাষা, যেটা দিয়ে আমরা প্রতিনিয়ত কম্পিউটারে প্রোগ্রাম রচনা করা হচ্ছে, অদ্যাবধি করা হচ্ছে। এই সবচেয়ে জনপ্রিয় ভাষাগুলোই আবিষ্কার হয়েছে থার্ড জেনারেশনে বা তৃতীয় প্রজন্ম। এখানে এই যে বললাম যে এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ দ্বারা এক কোম্পানির কম্পিউটার দ্বারা জন্য রচিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যেত না, বা এক মেশিনের জন্য রচিত প্রোগ্রাম অন্য মেশিনে ব্যবহার করা যেত না, এই যে সমস্যাগুলো, পাশাপাশি আমাদের বোধগম্য না, সকলের জন্য বোধগম্য না বা অত্যন্ত জটিল এগুলো এররগুলো দূর করা কঠিন ছিল। এই বা ভুলগুলি দূর করা অত্যন্ত বা ডিবাগ করা অনেক সমস্যা ছিল। সেইগুলো অবস্থাগুলোর উত্তরণ বা এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই গবেষকগণ তারা তৃতীয় প্রজন্মের ভাষা আবিষ্কার করেন, যেটা ডিউরেশন ছিল 1960 থেকে 70 দশকের 70-এর ভিতরে যে ভাষাগুলো আবিষ্কার হয়েছে সেগুলো হচ্ছে উচ্চস্তরের ভাষা এবং এগুলোতে প্রচুর প্রোগ্রাম রচনা হয়েছে। আমরা জানি যে অপারেটিং সিস্টেমে প্রোগ্রামিং যেটার কারণে আমরা কম্পিউটারকে পরিচালনার জন্য অপারেটিং সিস্টেম দরকার। তার এখানে আজকে আমরা যে এই অধ্যায়ে যে ভাষাটা নিয়ে বললাম যে আলোচনা করব, যেটা মাদার ল্যাঙ্গুয়েজ বলছি, সি প্রোগ্রামিং। এই সি প্রোগ্রামিং দ্বারা বিশ্বের প্রায় 80 to 90% অপারেটিং সিস্টেম আবিষ্কার হয়েছে। যাই হোক, আমরা পরে এগুলি আলোচনায় আসবো, এখন আমরা প্রজন্মগুলো আলোচনা করি। উচ্চস্তরের ভাষা হচ্ছে যে ভাষা অনেকটা মানুষের ভাষার কাছাকাছি বা অনেকটা কমান্ডগুলো পড়লে যে কেউ অনেকটাই বুঝতে পারবে, যে ইংরেজি ভাষার মতোই কমান্ডগুলো ধারাবাহিকভাবে সাজানো করে আমরা সহজেই বুঝতে পারি এবং কম্পিউটারে দ্রুত এক্সিকিউশন হয়। তবে এই জন্য একটা অনুবাদক প্রোগ্রাম লাগবে, যেটা আমরা পরে আলোচনা করছি। তো এই ভাষা অনেক সুবিধা, মানে মেন সুবিধা যে অবস্থাগুলো ছিল যে এক কম্পিউটারের জন্য রচিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যেত না, এই প্রজন্মে এসে সেই অবস্থাগুলো উঠে গেছে এবং সকল কোম্পানির কম্পিউটারে এই ভাষা ব্যবহার করা যায় এবং প্রোগ্রাম রচনা করা সহজ, ভুল ত্রুটি দূর করা সহজ। এই সুবিধাগুলি পাওয়া গেছে। কিছু অসুবিধা, লিমিটেশন তো থাকেই, সেগুলো তোমরা একটু দেখে নিবে। অসুবিধাগুলো সুবিধাগুলোই বেশি খেয়াল করবে, অসুবিধা যে একটা আছে এগুলো দেখবে। দেন ফোর্থ জেনারেশন, অতি উচ্চ স্তরের ভাষা, যেটাকে বলা হয় 4GL। এটা পরীক্ষায় এসে থাকে। এটা ডিউরেশনটা হচ্ছে 1970 থেকে 80 পর্যন্ত। এই দশকে যে ভাষাগুলো আবিষ্কার করা হয়েছে, যেগুলোকে বলা হয় অতি উচ্চ স্তরের ভাষা বা 4GL বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এগুলো বলবো আমরা। এরকম প্রশ্ন পরীক্ষা আসে 4GL কি, যদি পরীক্ষায় আসে আমরা ক্যান্সেল করবো। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অতি উচ্চ চতুর্থ প্রজন্মের ভাষাকে 4GL বলা হয় থাকে। এই প্রজন্মের ভাষার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এটাকে মানে যে কমান্ডগুলো শুধুমাত্র তুমি যে আউটপুট পাবা সেটা উল্লেখ করে দিলে হয়ে যায়, কিন্তু মানে এক্সপ্লেইন করতে হয় না, এত কিছু এক্সপ্লেইন করতে হয় না। এটা অনেক প্রোগ্রাম রচনা করা অনেক কম্পারেটিভলি সহজ, আরো ইন্টারেক্টিভ মোডে কাজ করে। হ্যাঁ, জাস্ট পুরাটা কম্পাইল করার প্রয়োজন নেই। কম্পাইলার করলে বুঝতে পারবে, কম্পাইলার হচ্ছে অনুবাদ করা। এক লাইন অনুবাদ করার সাথে সাথে পুরো প্রোগ্রামটা এমনিতেই অনুবাদ হয়ে যায়। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। এটার কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো একটু মেইন বই থেকে পড়ে নিতে, ঠিক আছে? দেন আসো ফিফথ জেনারেশন বা পঞ্চম প্রজন্ম, যেটাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক ভাষা বলে থাকি। এটা বলার কারণ হচ্ছে এই জেনারেশনটা কিন্তু এখনো গবেষণা চলছে, এখন এগুলা দিয়ে প্রোগ্রাম রচনা হচ্ছে, এই জেনারেশন দ্বারা অদ্যাবধি চলছে। এগুলি তো মানে যারা প্রোগ্রাম সবচেয়ে বেশি রচনা করা হচ্ছে, কিন্তু এই যে প্রজন্মটা যেটা চলমান, যেটাকে ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা বলা হচ্ছে, যে একেবারেই আমরা যে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা পড়ছি যেভাবে, যে লাইন টু লাইন একটা মনে করো একটা প্যারাগ্রাফ পড়ছি যেরকম, এখানে হয়তো কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেগুলো ইজি তুমি বুঝতেছো, ওইরকম আর কি, একেবারেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এবং এই ভাষা দ্বারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম প্রজন্ম, যে কৃত্রিম যেগুলা সফটওয়্যার যেগুলো আমরা তৈরি করবো, মানে বিশেষ করে যেমন রোবটের বিভিন্ন সফটওয়্যার তৈরি করা হচ্ছে, রোবট, তারপরে কৃত্রিম
যে এইগুলো করা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে সফটওয়্যারগুলো তৈরি করা হচ্ছে, এই প্রজন্মের ভাষা দেওয়া করা হচ্ছে। এটা খুবই একেবারেই স্বাভাবিক ভাষার মতো, আমরা দেখলে সহজেই বুঝতে পারবো। তবে এই ভাষা নিয়ে গবেষণা এখনো চলছে, অদ্যাবধি চলছে। যাই হোক, তাহলে আমরা কি শিখলাম? এখানে প্রজন্মগুলো সম্পর্কে সম্যক একটা ধারণা হয়েছে। এখন তোমরা বাসায় গিয়ে মেইন বইগুলো পড়ে নেবে, ঠিক আছে? মেইন বই যদি পড়ো তাহলে দেখবা যে খুব সহজেই এই প্রজন্মগুলো সম্পর্কে একটা ভালো ধারণা তোমাদের হবে। এবং এখান থেকে পরীক্ষার প্রশ্ন খুব একটা আসে না, ছোটখাটো প্রশ্ন আসে, যেগুলো আসে এই জ্ঞানমূলক বা অনুধাবনের প্রতি সীমাবদ্ধ থাকে, সেগুলো সহজেই পারবে আশা করি তোমরা। যাই হোক, এখন আমরা দুইটা টপিকস আছে আজকে, সেগুলো আমরা আলোচনা করবো। যে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম কি? ট্রান্সলেটর প্রোগ্রাম আমি ওখানে বলেছিলাম। আচ্ছা, যাই হোক, আমার একটা জায়গায় মিস্টেক আছে, এই জায়গার বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করতে চেয়েছিলাম। যে বাগটা, যে প্রোগ্রামের যদি ভুল ত্রুটি হয়ে যায় সেটাকে বলা হয় বাগ। এটা একটা হিস্ট্রি বলতে চেয়েছিলাম, হিস্ট্রিটা একটু বলি। সেটা হচ্ছে যে আমরা জানি যে প্রথম প্রজন্মের যে কম্পিউটার বা একদম শুরুর দিকের যে কম্পিউটারগুলো, সেগুলো ছিল অত্যন্ত বৃহৎ আকৃতির, যেগুলো সংরক্ষণ করার জন্য একটা রুমের প্রয়োজন হতো, বিশাল আকৃতির, বা অনেক কয়েকজন স্টাফ নিয়োগ থাকতো, এগুলা অনেক বহন করতে অনেক কষ্টকর ছিল। সে ধরনের একটা ENIAC নামক একটা কম্পিউটারে কোনো একদিন একটা ত্রুটি দেখা যায়, যার ফলে কম্পিউটারটা চলছিল না। তখন যারা একটা মেনটেন্যান্স দায়িত্বে ছিল তারা অত্যন্ত চিন্তায় পড়ে গেল যে কি সমস্যা হয়েছে। মানে বাইরে দিয়ে অনেক চেষ্টা করেছে তারা ত্রুটিমুক্ত করার, কিন্তু করতে পারে নাই। পরবর্তীতে যখন তারা চিন্তা করলো যে এটা খুলে দেখবে, তারা ওই কম্পিউটারটা বোর্ডটা খুলে ভিতরে মানে দেখলো, যে মানে খুলে দেখলো সার্কিটে, কোনো একটা সার্কিটের উপরে একটা মদ পোকা বা বিছা পোকা, যেটাকে আমরা বলি, মদ পোকা বসে আছে। তো এই মদ পোকাটা সরিয়ে দেওয়ার সাথে সাথেই কম্পিউটার আবার চালু হয়ে গেছে। তখন থেকেই কম্পিউটার প্রোগ্রামিং এর যে কোনো ভুলভ্রান্তিগুলোকে আমরা ডিনোট করে থাকি বাগটা, এবং এটা ত্রুটি মুক্ত করলে সেটাকে বলা হয় ডিবাগ বা ডিবাগিং। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে ডিবাগিং কি? পরীক্ষা এসে থাকে, যদি পরীক্ষায় আসা অস্বাভাবিক কিছু না, যে ডিবাগিং ডিবাগিং এরকম প্রশ্ন আসলে পরীক্ষা যাতে আমরা আনসার করতে পারি, ঠিক আছে? যাই হোক, আমাদের মূল আলোচনায় আসি। এখন ট্রান্সলেটর প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো। ট্রান্সলেটর প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের যে কোনো ভাষায় প্রোগ্রাম রচনা করি, সেটাকে বলা হয় সোর্স প্রোগ্রাম বা সোর্স কোড, ঠিক আছে? আর বা উৎস প্রোগ্রাম। আর সেটাকে যখনই আমরা মেশিন ভাষায়, কারণ কম্পিউটারকে ট্রান্সলেট না করে দিলে পরে কম্পিউটার বুঝবে না। এখানে তোমরা একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবা যে আমরা সাধারণত বাংলা ভাষা বুঝে থাকি, কিছু ইংরেজি বুঝি, আদার্স অন্যান্য দেশের ভাষাগুলো বুঝে থাকি, বুঝি না। যেমন মনে কর প্রাইম মিনিস্টারের কাছে অনেক দেশের ডেলিগেটসরা আসেন, তখন আসার পরে উনি কি সকল দেশের ভাষাই বুঝেন? বুঝেন না। তখন কি দুভাষী থাকে না? অবশ্যই থাকে। উনি কি করেন? ইন্টারপ্রেট করে দেন, বা দুইটা ভাষাই জানেন উনি। উনার মানে দেখা গেল চায়না থেকে, চায়নার প্রেসিডেন্ট আসছে, চাইনিজ ভাষায় কথা বললো, কিন্তু প্রাইম মিনিস্টার আপনার কিছুই বুঝলাম না। পরবর্তীতে যখন ওই দুভাষী এটা ব্যাখ্যা করে দেন, আবার পুরা ট্রান্সলেট করে দেন, প্রাইম মিনিস্টার সবই বুঝেন। বা আমাদের তখনই সাংবাদিক গণ উপস্থিত থাকে, তারা এটা নোট করেন, এবং পরের দিন দেখবা যে এই প্রাইম মিনিস্টার কি বলেছেন বা ওই দেশের প্রেসিডেন্ট কি বলেছেন, সব পত্রিকায় বিস্তারিত আসতেছে। কিন্তু ওই ভাষাটা তো আমরা জানি না। তো কম্পিউটারের ভাষা ব্যতীত, মানে মেশিন ভাষা ব্যতীত অন্য যে কোনো জেনারেশনের প্রোগ্রামিং ভাষায় রচিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য যে প্রোগ্রাম, এটা ট্রান্সলেটর একটা প্রোগ্রাম, যে প্রোগ্রাম ব্যবহার করে তাকেই বলা হয় অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম, ঠিক আছে? আমি আবার বলছি, এখানে সংক্ষেপে দেখো বই উল্লেখ করা আছে যে সোর্স কোডকে বা সোর্স প্রোগ্রামকে বা উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম তথা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকেই বলা হয় অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম। এখানে উৎস প্রোগ্রাম বা সোর্স কোড হচ্ছে যে ভাষায় প্রোগ্রামটা রচিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে উৎস প্রোগ্রাম। আর অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম বলা হচ্ছে মেশিন ভাষাকে, কারণ মেশিনের ভাষা হচ্ছে বাইনারি ডিজিট 0-1। এই মেশিন ভাষায় যদি ট্রান্সলেট করে না দেওয়া হয় তাহলে মেশিন কোনো কাজ করবে না, কম্পিউটার তথা কোনো ইলেকট্রনিক ডিভাইস বুঝবে না বা কাজ করতে পারবে না। সো অবশ্যই আমাদের ট্রান্সলেটর প্রোগ্রামটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কারণ ট্রান্সলেটর প্রোগ্রাম ছাড়া কোনো প্রোগ্রামিংই, মানে বর্তমানে যে প্রোগ্রামিং ভাষাগুলো দিয়ে আমরা কাজ করে থাকি, এই প্রোগ্রামিং ভাষাগুলো কোনোটাই ট্রান্সলেটর প্রোগ্রাম ছাড়া কাজ করবে না। অতএব
এই ট্রান্সলেটর প্রোগ্রামগুলোর ডেফিনেশন প্রত্যেকটা আমাদের জানতে হবে। এখান থেকে প্রশ্ন এসে থাকে, মানে লাস্ট ইয়ার একটা কোশ্চেন এসেছিল এখান থেকে যে কম্পাইলার অনুবাদক প্রোগ্রাম হিসেবে বেশি উপযোগী ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন এসে থাকে, অথবা ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার বেশি উপযোগী, এটা অনুধাবন কোশ্চেন হতে পারে। সুতরাং এই দুটার পার্থক্য তোমরা অবশ্যই শিখবে। এই দুটার পার্থক্য দেখো বই আছে, এই দুটার পার্থক্য শিখবে। পার্থক্য, হ্যাঁ, পার্থক্য শিখবে। তাহলে এখানে ট্রান্সলেটর প্রোগ্রাম সম্পর্কে আমরা জানলাম। এই ট্রান্সলেটর প্রোগ্রামকে ভাগ করা আছে তিন ভাগে, একটা হচ্ছে কম্পাইলার, একটা ইন্টারপ্রেটার, একটা অ্যাসেম্বলার। এগুলো ডেফিনেশন শিখতে হবে। তো ডেফিনেশন শেখা খুবই সহজ, একেবারেই সহজ, একবার পড়লেই পারা যায়। তো আমি কম্পাইলার সম্পর্কে একটু ধারণা দিচ্ছি যে কম্পাইলার হচ্ছে এমন একটি অনুবাদক প্রোগ্রাম যা উচ্চ স্তরের ভাষায় রচিত বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দ্বারা রচিত উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। তবে এর মূল বৈশিষ্ট্যটা একটু উল্লেখ করে দেবা, যে একটা বৈশিষ্ট্য না উল্লেখ করলে হয় কি, কারণ কম্পাইলারও হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করছে, ইন্টারপ্রেটারও করতেছে। তাহলে এখন দুইটার কাজ তো একই, দুইটা তো হাই লেভেল কি করতেছে, তাহলে এটার বৈশিষ্ট্য আলাদা। কম্পাইলার কি করে, পুরো প্রোগ্রামটিকে একসাথে রিড করে একসাথে অনুবাদ করে, মানে পুরো প্রোগ্রামটিকে অতি দ্রুততার সহিত কি করতেছে, ট্রান্সলেট করতেছে। তবে এটা কিছু অসুবিধা আছে, যেটা পার্থক্য আমরা পাবো এবং একটু আমি আলোচনা করে দেবো আজকে এখানে। এই আলোচনা ট্রান্সলেটর প্রোগ্রামগুলো পড়েই আজকে আমরা অনলাইন ক্লাস আজকের মতো শেষ করব। তো ইন্টারপ্রেটার কি, তাহলে এটা ডেফিনেশনটা জানি আমরা। ইন্টারপ্রেটারও এমন এক ধরনের ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম যাহা উচ্চ স্তরের ভাষায় রচিত উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম তথা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে বা মেশিন ভাষায় রূপান্তর করে। তবে এটা কিভাবে করে, তার একটা বৈশিষ্ট্য উল্লেখ করবে, যে এক লাইন করে পড়ে এক লাইন অনুবাদ করে। আর যখনই এক লাইন করে পড়তে পড়তে যখনই কোনো জায়গায় এরর বা ভুল পাবে, সাথে সাথে অনুবাদ করা বন্ধ করে দেবে। ইন্টারপ্রেটার কি করে, এক লাইন যখন পড়লো ওখানে কোনো এরর মেসেজ পাইলেই বা ভুল মেসেজ পাইলেই সাথে সাথে অনুবাদ করা বন্ধ করে দিয়ে সেটাকে আবার সে ট্রান্সলেট করবে, এই আবার ভুল সংশোধন করতেছে, ডিবাগিং করে ভুল সংশোধন করে তারপর পুনরায় ট্রান্সলেট করে। এইভাবে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে এক লাইন করতে করতে, এই জন্য তার সময় ধীরগতি সম্পন্ন। এই ট্রান্সলেশন পদ্ধতিটা ধীরগতি সম্পন্ন। এই কারণেই কম্পাইলার সুপিরিয়র দেন ইন্টারপ্রেটার, ঠিক আছে? এবং এটা দ্রুত গতিতে ট্রান্সলেট করা যায়। কম্পাইলার অনেকগুলো, আমাদের সি প্রোগ্রাম যখন করবো এখানে কিছু কম্পাইলার সম্পর্কে ধারণা পাবো, যেমন টার্বো সি, বোরোলাইন সি, কোড ব্লকস, ইত্যাদি ইত্যাদি আমাদের কম্পাইলার নিয়ে আমরা কাজ করে থাকি। যা ইন্টারপ্রেটার সম্পর্কে জানলাম, এটা কিভাবে, এটার বৈশিষ্ট্য কিভাবে ট্রান্সলেট করে এটাও জানলাম। এটা টেস্টিং, ডিবাগিং। টেস্টিং মানে হচ্ছে পরীক্ষণ, ডিবাগিং মানে ভুল ত্রুটি মুক্ত করা। এটা অবশ্যই কিন্তু এটা ধীরগতি সম্পন্ন না, এটা উচ্চগতি সম্পন্ন, কম্পারেটিভলি কম্পাইলারের তুলনায়। কিছু সুবিধা তো কম্পাইলারের তুলনায় আছেই, তবে কম্পাইলারকে বেশি প্রিফার করা হয়, এজন্য বেশি উপযোগী বলা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে ইন্টারপ্রেটারকে সম্পর্কে জানলাম যে এটা উচ্চস্তরের ভাষা রচিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং খুব এক লাইন করে পড়ে এবং এক লাইন করে অনুবাদ করে। লাস্টে আমাদের অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম তথা মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যে প্রোগ্রামিং ট্রান্সলেটর প্রোগ্রাম ব্যবহার করা বা অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা তাকেই বলা হয় অ্যাসেম্বলি, তাকে বলা হয় অ্যাসেম্বলার, ঠিক আছে? তাহলে আমরা আজকে কি জানলাম, আবার একটু সংক্ষিপ্ত আমি সামারাইজ করছি যে আমরা পঞ্চম অধ্যায় শুরু করেছি আজকে। এভাবে আমাদের অনলাইন ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে। তোমরা শুধু এখন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারছো না, তোমরা বাসায় সেফলি থাকো এবং বাসার বাইরে বের হওয়ার দরকার নেই। যে টাকাটা খরচ করে তুমি শিক্ষা প্রতিষ্ঠানে আসতে, সেই টাকা দিয়ে তুমি তোমার মোবাইলে বা তোমার ল্যাপটপে কিছু ইন্টারনেট রিচার্জ করে নাও, করে নিয়ে বাসায় বসে বসে ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো দেখতে থাকো। আশা করি যে তোমরা উপকৃত হবে। পাশাপাশি ধারাবাহিকতা বজায় রাখবো আমি। আজকে যে জায়গায় শেষ হচ্ছে, আগামী দিন এরপর থেকে আমরা আরেকটা ক্লাস নিব, ঠিক আছে? তো আমরা আজকে আর ক্লাস বাড়াচ্ছি না, যে পর্যন্ত আলোচনা করেছি সেগুলো তোমরা বাসায় মেইন বই থেকে দেখবে। আশা করি সকলে সুস্বাস্থ্য কামনা করছি। সকলে ভালো থাকো, সকলকে ধন্যবাদ।